আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের বাংলা প্রথম বইয়ের একটি নতুন লেখা, যা নতুন করে তোমাদের সিলেবাসে অ্যাড করা হয়েছে, তাই এটি কষ্ট করে তোমরা ভালো করে দেখবে। এখানে সকল খুঁটিনাটি বিষয় আমরা ভালোভাবে আলোচনা করব, যাতে সহজে তোমরা এটি আনসার করতে পারো। তাই সকল বিষয় নিয়ে এখানে এখন আলোচনা করা হবে। চলো শুরু করি। লেখাটি হলো কপিল দাস মুরমুরের শেষ কাজ। লিখেছেন শওকত আলী। কপিল দাস একজন বৃদ্ধ সাঁওতাল ছিলেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এই গল্পটি সাঁওতালদেরকে নিয়ে লেখা। কপিল দাস পাশাপাশি তখনকার সময় মোড়লও ছিলেন। মোড়ল বলতে গ্রাম্য প্রধান বোঝানো হয়। মুরমু এই শব্দের অর্থ হলো অনেকটা সাঁওতাল গোত্র। এটা গোত্র হবে, এটা ভুল আসছে এখানে, সাঁওতাল গোত্র এটি। কপিল দাস মুরমুরের শেষ কাজ এটি নেওয়া হয়েছে লেলিহান সাদ থেকে। এখন আমরা এটার লেখক পরিচিতি একটু জেনে নিই। লেখক পরিচিতি: কথা সাহিত্যিক শওকত আলী পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর রায়গঞ্জে 1936 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খোরশেদ আলী সর্দার এবং মায়ের নাম মোসাম্মদ সালমা খাতুন। 1952 খ্রিস্টাব্দে তিনি চলে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তানের দিনাজপুর অঞ্চলে। ছাত্র জীবনেই রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন। অভাব অনাটনের মধ্যে চালিয়ে যান নিজের পড়ালেখা। 1958 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে MA পাশ করেন। সাংবাদিকতা, শিক্ষকতা সহ বিভিন্ন ধরনের পেশায় তিনি নিয়োজিত ছিলেন। তৎকালীন জগন্নাথ কলেজে দীর্ঘকাল শিক্ষকতার পর সর্বশেষ তিনি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। জীবনকে নিবিড়ভাবে অবলোকন করা এবং বৈচিত্র্য জীবন প্রবাহকে শিল্পবায় প্রধান শওকত আলীর সাহিত্য ভাবনার মূল প্রবণতা। নৃত্য, ইতিহাস ও সমাজবিজ্ঞানে তার বিশেষ আগ্রহ রয়েছে, যার প্রতিফলন ঘটেছে তার রচনায়। তিনি 1968 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার এবং 1900 খ্রিস্টাব্দে 21 পদকে ভূষিত হন। শওকত আলীর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে পিঙ্গল আকাশ, প্রদোষে প্রকৃতজন, উত্তরের ক্ষেপ, লেলিহান সাদ। 2018 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। এই গল্পটি জানার আগে গল্প সম্পর্কে আমরা আরও কিছু খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনে নিই। প্রথমে দেখো, গল্পের মধ্যে এই যে মুরমুর শব্দটা এসেছে, এটি মানে হলো সাঁওতাল গোত্র, কিন্তু এর কিছুটা ব্যাখ্যা রয়েছে, চলো আমরা তা দেখে নিই। মুরমুর সাঁওতাল গোত্র বিশেষ। মুরমুর শব্দের অর্থ হলো যে নীলগাভী। তাহলে এই শব্দের অর্থ হলো নীলগাভী, এটি ভালো করে দেখবে, যা এই গোত্রের গোত্রচিহ্ন তথা গোত্রচিহ্নকে ওরা বলে টোটেম। কথিত আছে একবার এক অরণ্য ভূমিতে কিছু লোক কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। এক সময় তাদের সর্দার ঘুমিয়ে পড়ল। সেই বনে ছিল একটি হিংস্র নীলগাই। গাভীটি এসে পায়ের চাপ দিয়ে সর্দারকে মেরে ফেলল। ঘুম থেকে উঠে লোকেরা তখন গাভীটিকে হত্যা করল। সেই থেকে মৃত ব্যক্তির গোত্রের নাম বা পদবি হলো মুরমু। এই গোত্রের একাধিক উপগোত্র রয়েছে। বাতাস উঠলে এখন টাঙ্গনের পানিতে কাঁপন লাগে না। পানি এখন অনেক নিচে। বালি কেটে কেটে ভারী ধীর স্রোত এখন শীতের টাঙ্গন বয়ে যায়। তাহলে এখান থেকে আমরা একটা ঋতুর কথা উল্লেখ পাচ্ছি, শীত। পানির তলায় বালি চিকমিক করে। কোথাও কোথাও সবুজ গুল্ম স্রোতের ভেতর ভাটির দিকে মাথা রেখে এপাশ ওপাশ করে। এখানে ভাটির দিকে মাথা রেখে এপাশ ওপাশ করে কপিল দাস। চতুর দু একটা মাছ তীর তীর করে উজানে ছুটে গেলেও আবার ভাটিতে ফিরে আসে। তাহলে এখানে কয়টি মাছের কথা বলা হয়েছে? চতুর দু একটি মাছ। কিন্তু কাঁপে না পানির স্রোত। এমনকি সাঁকোর ওপর দিয়ে, মানে সাঁকো বলতে ব্রিজ বা বাঁশের পুল এ ধরনের কিছুকে বোঝানো হয়েছে, উপর দিয়ে চিনিকলের ভারী আখ বওয়া ট্রাক্টরগুলো যাবার সময়ও না। মানে যখন এই যে সাঁকোর উপর দিয়ে ভারী আখ বওয়া ট্রাক্টরগুলো যাচ্ছে, তাহলে এখানে গাড়ি যানবাহনের মধ্যে ট্রাক্টরের কথা বলা হয়েছে। ট্রাক্টর যখন যাচ্ছে তখনও পানি কাঁপছে না। সাঁকোর থামগুলো গুম গুম শব্দ করে ওঠে, কিন্তু পানির স্রোত তেমনি ধীর তেমনি শান্ত। আসমান কান্দর আর দিগন্ত জুড়ে যে শীতের একটা শান্ত ভাব থাকবার কথা, সেই ভাবটা টাঙ্গনের স্রোতে আজকাল সব সময় ধরা থাকে। আর এই শান্ত নদীর ধারে বসে থাকবার জন্যই কিনা কে জানে কপিল দাস ভারী আরামে রোদের দিকে পিঠ মেলে
দিয়ে ঝিমোতে পারে। তার চারদিকে নানান শব্দ, কিন্তু সে সব তার কানে ঢোকে কিনা বোঝা মুশকিল। ধরো কি রকম ঘা ঘা চিৎকার করতে করতে চিনিকলের ট্রাক্টরগুলো ছুটছে। ফার্মের ভেতর বিনোদ মিস্ত্রি খান 2 ট্রাক্টর ট্রায়ালের জন্য চালু করে রেখেছে। তার ধক 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 শব্দ একটানা সকাল দুপুর রাত ধরে ক্রমাগত হয়ে চলছে। নদীর ওপারে আবার কোথাও এক রাখাল সারাদিন ধরে একটা বুনো সুর বাঁশিতে বাজিয়ে যাচ্ছে। এই সবই তার কানে ঢুকবার কথা, কিন্তু কপিল দাস চুপ। এখানে বলা হয়েছে বিনোদ মিস্ত্রি মানে চেক করার জন্য 2টি ট্রাক্টরকে চালিয়ে রেখেছে, সাথে ট্রাক্টরগুলো যে ফার্মে যাচ্ছে এই শব্দ, এবং একটি রাখাল এখানে কিছুটা বুনো সুর বাঁশিতে বাজাচ্ছে। কিন্তু এই সবই কপিল দাসের শোনার কথা, কিন্তু কপিল দাস তখনও চুপ। মাথাটা ডাইনে বাঁয়ে অল্প অল্প দুলছে, আর সে বসে রয়েছে তো বসেই রয়েছে। ওদিকে ছাগল ঢুকে যদি সবজি ক্ষেত তছনছ করে, কি বিনোদ মাঝির বউ সোনামুখী নগেন হরর ভন শিল্পীর সঙ্গে ঝগড়া বাঁধায়, কিংবা নদীর ওপারে খোলা কান্দরে খরগোশ তাড়িয়ে নিয়ে আসে এক ভিন্ন গায়ের কুকুর, এবং সেজন্য যদি এপারের বাচ্চারা লে লে হই হই করেও উঠে, কপিল দাস নড়বে না, হেলবে না, কান পাতবে না, কাউকে একটা কথাও জিজ্ঞাসা করবে না। আসলে কপিল দাস বুড়োর কাছে সবই একটার সঙ্গে আরেকটা মেলানো বলে মনে হয় এরকমই হয়ে আসছে দুনিয়ায়। ঝগড়া বলো, ঝাঁটি বলো, জন্ম বলো, মরণ বলো, সবই একটার সাথে আরেকটা মেলানো। কত দেখলো সে জীবনে, সব কিছুই শেষ পর্যন্ত একটা জায়গায় গিয়ে মিলে যায়। রাগ বলো, ক্ষোভ বলো, আবার হাসি খুশি মনের ভাব বলো, কিংবা সামনে প্রচন্ড কান্দর, কি কান্দরের উপরকার আসমান, আবার কি নিচে টাঙ্গনের স্রোত, সবকিছু যা দেখতে পাওয়া যাচ্ছে, যা শোনা যাচ্ছে, সবই একটার সঙ্গে আরেকটা শেষ পর্যন্ত মেলানো। আসলে তার মনে হয় সংসারের অনেক ভেতরে শান্ত ধীর এবং নিরবিচ্ছিন্ন একটা স্রোত আছে। সবকিছুর উপর দিয়ে এই স্রোত বয়ে যায়, যেখানে কাঁপন নেই, উত্তেজনা নেই, চিৎকার নেই, সবকিছুই সেখানে ক্রমাগত একটার সঙ্গে আরেকটা মিলে যাচ্ছে। ঠিক এই ধরনের একটা গা ছাড়া পরিতৃপ্ত ভাব আজকাল তাকে প্রায়ই পেয়ে বসে, আর সেজন্যই শীতের রোদে পিঠ দিয়ে ভারী আরামে সে ঝিমোতে পারে। বয়স বেড়ে গেলে সম্ভবত মানুষের এরকম একটা অবস্থা এসে যায়, তবে সব সময় এই ভাবটা থাকে না, আর তখনই পুরো ঘটনা ছবির পর ছবি সাজিয়ে নিয়ে আসে চোখের সামনে। পুষ্ণা পরবে কি তুমুল নাচ, তাহলে এটা একটা ওদের পরব ছিল বা অনুষ্ঠান টাইপের ছিল। পুষ্ণা পরবে কি তুমুল নাচ জুড়েছে দেখো কপিল দাস, তার গলায় বাঁধা মণ্ডল কিরকম শূন্য ঘুরপাক খাচ্ছে, মেয়েদের গলায় কেমন শাসানো স্বর। কপিল দাস দেখতে দেখতে নিজের যৌবনে চলে যায়। একের পর এক ঘটনা মনে পড়তে থাকে তার, আর এইরকম ভাবে স্মৃতি তার সামনে পুরনো পসরা খুলে বসলে সে ভারী সুখে এইসব পুরনো ঘটনার মধ্যে বিচরণ করে ফেলে। একবার সেই যে কি হলো, মহাজনের ধান খামার বাড়ি থেকেই কিষানদের হাতে বিলিয়ে দিলি, মনে আছে সে কথা? আর ম্যানুয়েল পাদ্রি টাঙ্গনের পানিতে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলি, মনে নেই? চকিতে সে দেখতে পায় ভরসার ভরা টাঙ্গনের পানি পাদ্রি তলিয়ে গেল। ঘোলাটে পানির মধ্যে কালো জুতো শুদ্ধ তার পা দুখানি ওপরে উৎক্ষিপ্ত হতে দেখা গেল স্পষ্ট করে। একটু পরে ম্যানুয়েল পাদ্রি আবার ভেসে উঠেছিল। আর সে কি গাল! সাঁতরাতে সাঁতরাতে শাসাচ্ছিল, দেখিস তোর বাপকে বলবো, দেখবো বিচার হয় কিনা। সে ছেলেবেলার কথা, হাপন ছিল যখন সে। তোর তীর কিরকম নিখুঁত নিশান গিয়ে বিঁধত কপিল দাস, মনে নাই সে কথা? হ্যাঁ মনে আছে। কপিল দাস মাথা দুলিয়ে দুলিয়ে নিজেকে শোনায়, সব মনে আছে। কেন মনে থাকবে না? সান্তালের বাচ্চা না সে? দেখতো খরগোশের পেছনে কে ছুটছে অমন। শুকদেবের বেটা চতুর মাঝি নাকি দিবদাসের বেটা কপিল দাস? আর ওই দেখ কপিল দাসের শিকারী কুকুর কিরকম ছুটে যাচ্ছে তীর খাওয়া শিকারের পেছনে। কপিল দাস মনের ভেতরে স্পষ্ট দেখতে পায় তার কালো রঙের কুকুরটাকে, যেটা তার কিশোরকালের সঙ্গী ছিল সর্বক্ষণ। কুকুরটাকে শেষ পর্যন্ত বাগে খেলো, যেগুলো
আন্ডারলাইন করা ছিল সেগুলো ভালো করে দেখবে এবং নতুন করে যা দিচ্ছি তাও একটু ভালো করে দেখবে। কপিল দাস এক এক দিন আবার নিজের কাছে গল্প ফাঁদে। দূর থেকে দেখা যায় বুড়ো থেকে থেকে মাথা নাড়ছে আর ঝুঁকে ঝুঁকে দুলছে। কোন গল্পটা আরম্ভ করবে সে? বাহ, গল্পের কি আর শেষ আছে? নিজেকেই শোনায় বুড়ো, ধরো মেলার সেই ঘটনা। মেলার গল্পটাই হঠাৎ মাঝখান থেকে শুরু হয়ে যায়। কেন যে বেছে বেছে মেলার গল্পটাই শুরু হয় সে এক আশ্চর্য ব্যাপার। গল্প আরম্ভ করলেই সে মেলার ঘটনায় চলে আসে। কিংবা এই ধান কাটার ব্যাপারটাই ধরো না কেন, ওদিয়ার জোতদারের মাঝখানে পড়ে গেল সাঁওতাল বস্তিটা। গোপীনাথ হুঁ হ্যাঁ করে না, ডাইনে বাঁয়ে তাকায় না। ওদিকে কে একজন আগুনের কুণ্ডুলির উপরে আরেক বোঝা নাড়া চাপিয়ে দিয়ে গেল। এখানে নাড়া বলতে আমরা যে ধান চাষ করি, ধান বা গমের শেষ যে অংশটা থেকে যায়, একবারে গোড়া করে কাটার পর যে অংশটা থেকে যায় মাটির সাথে লাগানো, সেই অংশগুলোকে নাড়া বলে এবং এগুলো অনেকে সংগ্রহ করে আগুন জ্বালানো বা রান্নার কাজে ব্যবহার করে। তো এগুলো অনেকটা খড়ের মতো হয়ে থাকে, তাই এগুলোতে বেশি আগুন ধরে। তাই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, আর এই আগুনের আলোয় গোপীনাথের কপাল চকচক করতে লাগলো। কিন্তু সে সাদা চুলে, তাহলে গোপীনাথের চুলের বর্ণনা বা বৈশিষ্ট্য হলো সাদা চুল। কিন্তু সে সাদা চুলে ভর্তি মাথাটা ঝুঁকিয়ে বসে আছে তো বসেই আছে। সাঁওতালদের তখন কি মুশকিল ভাবো দেখি। মহাজন বসত করবার জায়গা দেয়, আমাদের জমি দেয়, গিরিস্তির কাজ দেয়, সে মহাজনের বিপক্ষেই কেমন করে যায়? মহাজন যে সব দেয়, হ্যাঁ সব দেয়, কিন্তু পেটের ভাত কি সারা বছর দেয়? কহ মোড়ল, দেয় পেটের ভাতটা? এইরকম সব বদানুবাদ। কিন্তু যদি ভিটে মাটি থেকেই তুলে দেয় তাহলে এই রকমের সব তর্কাতর্কি। ওদিকে গোপীনাথ কিছুই বলে না। মোড়ল হলে বোধহয় এই অবস্থায় কিছু বলা যায় না। কিন্তু তখন ভারী জ্বর হে মোড়ল, দেহ দলদল করে কাঁপছে। দূরে দূরে যারা দাঁড়িয়ে ছিল তাদের মধ্যে থেকে কে যেন চেঁচিয়ে বলে উঠল, হামরা মহাজনের সঙ্গে নাই, আদিয়ার কিষানের সঙ্গে হামরা। কে বলেছিল কথাটা মনে নেই এখন। সে নিজে হতে পারে, মোহন কিঞ্ছুক হতে পারে, কিংবা চতুর মাঝিও হতে পারে। লোকটা যে কে ঠিক মনে নাই, কিন্তু কথাটা ঠিক মনে আছে। তারপর কপিল দাস আর খেই ধরতে পারে না। বিচার সভার শেষ দৃশ্যটা স্মরণে আসে না, বরং হঠাৎ ধান কাটার দৃশ্যটা মনের ভেতর দেখতে পায় সে। কপিল দাস মাঠে নেমেছে। পাশের ক্ষেতে মোহন কিঞ্ছুকের বউ টরিসারা কন্দনের আর কোনো একটা মানুষ দেখা যায় না। ধান গাছের নোয়ানো পাতায় শীষের গায়ে তখনও রাতের হিম ফোটায় ফোটায় জমে আছে। রোদের তাপ গায়ে লাগে কি লাগে না এমনই কুয়াশা। এই রকম গল্প বলতে বলতে বেলা ফুরিয়ে যায়। এক সময় রোদের তাপ কমে আসে, ঝাপসা চোখ দুটি মেলে। সে তখন আসমানের ধূসর রং দেখে। তাহলে তখন আসমানের রং ধূসর ছিল। একবার নদীর ভাটি থেকে উঠে আসা শঙ্খচিলের ডাকটাও শুনতে পায়। বাতাসে তখন শীতের কমর। তার দুহাতের আঙ্গুল ছেঁড়া কোটের বোতাম দুটো খুঁজতে থাকে। আর এই সময় তার চোখ পড়ে যায়, দেখে কজন লোক টাঙ্গরের উঁচু পাড়ে দাঁড়িয়ে বস্তির দিকে হাত তুলে কি যেন দেখাচ্ছে। লোকগুলোও সে চিনতে চেষ্টা করে। ওখানে ওই সময় কারা? অমন পরিষ্কার জামা কাপড় পরা কে লোকটা? অনেকক্ষণ ধরে লোকটার নড়াচড়ার ভঙ্গিটা লক্ষ্য করে। লক্ষ্য করতে করতেই মনে পড়ে কদিন আগেও বোধহয় ওদের ওইভাবে দেখেছে সে। ঠিক এভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বস্তির দিকে হাত তুলে কি যেন বলাবলি করছিল। সে এক সময় চিনতে পারে পরিষ্কার জামা কাপড় পরা লোকটা ম্যানেজার মহাজন ছাড়া আর অন্য কেউ হতে পারে না। কিন্তু এমন সময় ওখানে দাঁড়িয়ে ওদের কি কাজ? একবার মনে হয় জরিপ হচ্ছে বোধহয়। এক এক সময় ওই রকম জমি জমার মাপামাপি চলে। ওরা কি জমি জমা মাপতে এসেছে? কই, এরকম কোনো খবর তো আমার কানে আসেনি। একটু পর আর দেখা যায় না কাউকে। দেখতে না পাওয়ায় কৌতূহলটাও আর থাকে না। কপিল দাস তখন গরুর পালের ঘরে ফেরার ঘুন্টির আওয়াজ কান পেতে শোনে। ফার্মের গরুগুলোর গলায় নতুন ঘণ্টা বাঁধা হয়েছে নিশ্চয়ই। আজকাল বোধহয় জয়হরির ছোট ছেলেটা ফার্মের গরু চড়ায়। তাহলে ফার্মের গরু কে চড়ায় এই লাইনটা একটু দেখে নিবে। জয়হরির কি যেন হয়েছিল, জয়হরির কথা স্মরণ করতে চেষ্টা করে সে। আর ঠিক ওই সময় কাছে এসে দাঁড়ায়
সলিম উদ্দিন এসেই ডাকে, বুড়া দাদা বাড়ির যাব নাই? হ্যাঁ জামু। সে জয়হরির কথা স্মরণ করতে না পেরে সলিম উদ্দিনের দিকে মনোযোগ দেয়। ছোড়া কোত্থেকে আসছে সেই কথা জিজ্ঞেস করতে করতে উঠে দাঁড়ায়। সলিম উদ্দিন তখন কুশিয়ার ক্ষেত থেকে আজ কি কাণ্ড ঘটে সেই ঘটনার বর্ণনা আরম্ভ করে। কুশিয়ার ক্ষেত মানে আখ ক্ষেতের কথা এখানে বলা হচ্ছে, এবং ওই আড়ম্বরের মুখেই সে জানিয়ে দেয়, বুড়া দাদা তোমার বস্তিটা আর এইঠে থাকবে নাই, এই বছর এই মাঠে ধানের আবাদ হবে। কথাটা কেন যে বলল ছোড়া বুড়ো ঠিক ধরতে পারে না, কিংবা এমনও হতে পারে যে তার বর্ণনাতেই বোধহয় প্রসঙ্গটা থাকে না। কপিল দাসের হঠাৎ খেয়াল হয় লোকগুলোকে আর দেখা যাচ্ছে না। এক্ষুনি না দেখলুম মুহূর্তের মধ্যে কোথায় উবে গেল ততগুলো মানুষ, নাকি সে দেখেনি? তার কেবলই মতিভ্রম হতে থাকে। এদিকে সলিম উদ্দিনের সেই খামার বাড়ির ঘটনার বর্ণনা তখনও পুরোয়নি। আবার কথাটা নতুন করে বলতে হলো সলিম উদ্দিনকে, তোমার বছরটা এবার উঠাই দিবে, এইঠে এই বছর ট্রাক্টর চলিবে। কপিল দাস এবারও বুঝতে পারে না, তার নিজের হিসাব মেলে না। ট্রাক্টর জমিতে চলবে তাই চলে এসেছে এতকাল, মানুষের বসতের উপর দিয়ে ট্রাক্টর চলতে যাবে কেন? এই কেমন কথা? সে অন্ধকারেই ডাইনে বাঁয়ে তাকায়, বলে, ঠিক শুনেছিস তুই? ঠিক শুনেছিস? সলিম উদ্দিন এবার সত্যিই বিরক্ত হয়, বলে, মোর কথা বিশ্বাস না হয় আর কাহকে পুছে দেখো, মুই এবার যাও, তুই বুড়া মানুষ, তোর কিছু ফর্ম থাকে না। কথাটা বলেই হঠাৎ ছোড়া চলে গেল। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কপিল দাস মাথা নাড়ায় আর নিজেকে শোনায়, না কেন পালাবো? তার পা আপনা থেকে বাড়ির পথ ধরে। কোথায় পালাবে সে? এক সময় আবার হাসি পায় বুড়োর। পালাবার কথাটা এলো কোথা থেকে? তুই বুড়া মানুষ হে মরল। নিজেকে শুনিয়ে শুনিয়ে তখন সে বলে, তোর কিছু ফর্ম থাকে না। আর এই সময় ট্রাক্টরের আওয়াজটা তার কানে এসে ধাক্কা মারে। কি কারণে যে হঠাৎ ধক ধক শব্দ করে জেগে উঠল ঘুমন্ত ট্রাক্টরটা আন্দাজ করা মুশকিল। বিনোদ মিস্ত্রি কয়েকদিন এইরকম হঠাৎ ট্রাক্টরের ইঞ্জিন চালিয়ে দেয়। ট্রাক্টরটা সে চোখের সামনে দেখতে পায় যেন বিশাল বিশাল দুটো চাকা ঘুরতে ঘুরতে মাঠের বুকের উপর দিয়ে চলছে। পিছনে ধারালো চাকতিগুলো মাটি ফালা ফালা করে দিচ্ছে, গন্ধ বেরোচ্ছে কাঁচা মাটির ভেতর থেকে। এভাবেই ট্রাক্টরটা চলে আসে একেবারে দীনেশ কিস্কুর বাড়ির সীমানা পর্যন্ত। তারপরেই বেশ দিব্যি ঘুরে যায়। বসতি হলো ট্রাক্টর চলাফেরার শেষ সীমানা। হ্যাঁ, কলের জিনিস এই পর্যন্তই আসে, সংসারের সীমানা পর্যন্ত তার আসবার ক্ষমতা। তারপর আর পারে না, এতকাল অন্তত পারেনি। আর এখন সেই কালের জিনিস হুড়মুড় করে ঢুকে পড়বে দীনেশ কিস্কুর উঠানে। ঘরের দেওয়ালে ভোতা নাক ঢুকিয়ে উল্টো দিকের দেওয়াল ফুঁড়ে বেরুবে দৃশ্যটাকে সে মনের ভিতর দেখতে পায়। আর তাই দেখে সে ভয়ানক অস্থিরতা বোধ করে। ইয়া কি কথা, ট্রাক্টর চলে আসবে সংসারের বুকের উপর? কপিল দাস বুড়োর এখন মনে পড়তে থাকে, এই বস্তি উঠে যাওয়ার ব্যাপারটা আকস্মিক নয় একেবারে। তাহলেও এই কি শেষ পর্যন্ত পরিণতি? বস্তিটা উঠে যাবে আর ট্রাক্টর চলতে থাকবে ঘর বাড়ি ভিটে মাটির উপর দিয়ে। কোথায় একটা মেয়ে মানুষের মাথা গরম হয়ে মাতালের দিকে দা উঁচিয়ে তেড়ে যাওয়ার ঘটনা, আর কোথায় বাড়িঘর সংসার শুদ্ধ লোপাট করে দেওয়া। কিসের সঙ্গে কিসের জড়ানো? কিন্তু ভাবো তো, বছরটা কত পুরনো মনে আছে তোর? হ্যাঁ, বাহে মোড়লের বেটা, তোর কি ফর্ম আছে? হ্যাঁ ফর্ম আছে। বিচার বসেছিল ফার্মের অফিস ঘরে। কে একজন সাহেব মানুষ শুধোচ্ছিল আর সে উত্তর দিচ্ছিল। কবে কোনো প্রাচীন কালে এসেছিল একদল মানুষ, সেই দলের মরল ছিল শিবনাথ। শিবনাথ আবার গুণী ছিল। কিন্তু গুণী হলেই কি সব হয়? হয় কখনো? হয় না। এই পর্যন্ত বলার পর আর বলতে পারেনি। মহিন্দর ধমকে উঠল। পরে জানিয়েছিল, তুই আর হামার সঙ্গে আসিস না বাপ, তোর কথা কোনো ঠিক নাই। তুই কোনো কথা কহিস বুঝিস না। হ্যাঁ মোড়ল, তুই বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না। এই দিন কে যেন বলেছিল কথাটা। কপিল দাস কথাটা নিজেকে শোনালো আরেকবার। তুই বুড়া মানুষ হে মোড়ল, তোর কিছু করার নাই। একবার নয়, ঘুরে ঘুরে কথাটা সে বলতেই চলল। আর থেকে থেকে ভারী গভীর দীর্ঘশ্বাস পড়ল কয়টা। আর এই দীর্ঘশ্বাস তাকে
বার্ধক্যের অক্ষমতা স্মরণ করিয়ে দিতে লাগলো। বাড়ি ফিরতে ফিরতে তার দেরি হয়ে যায়। ততক্ষণে ঠান্ডায় পা দুখানি অসর হয়ে আসছে। উঠানের আগুনে বসে বসে সে হাত পা সেকে কিছুক্ষণ। মহিন্দরের বউ বিন্নি থালায় করে ভাত দিয়ে যায়। আগুনের তাতে ততক্ষণে আরাম লাগছে কপিল দাসের। ভাতের পাশে এক টুকরো পোড়া মাংস দেখতে পেয়ে সে খুশি হয়। নাতিদের সুদয় কি শিকার পেয়েছিল তারা। মহিন্দরের ছেলে শিকারের গল্পটা আরম্ভ করে বোধহয়, কিন্তু তার গল্পের দিকে বুড়ো আর মনোযোগ দিতে পারে না। দাদা, বড় জঙ্গলিত নাকি বাঘ থাকে? নাতির প্রশ্ন শুনে একটু সজাগ হতে হয় বুড়োকে। ঠিক মনে করতে পারে না। প্রাণনগরের জঙ্গলে কি বাঘ আছে? কিছুক্ষণ চিন্তা করে সে, তারপর মাথা নাড়ায়। নেই রে সুখদাস, উঠে বাঘটা নাই, কিন্তু ছিল এক সময়। নাতিরা ঘন হয়ে বসে। কপিল দাস ভাত খাওয়ার কথা ভুলে যায় তখন। সে গল্প আরম্ভ করে। গল্প মানে তো নিজের কথা। সাঁওতাল কিশোর ছেলের যে ব্যাপারের সবচাইতে আকর্ষণ সেটাই সে ধীর স্বরে বর্ণনা করতে থাকে। তার কালো রঙের কুকুরটার কথাও আসে। তার ঘরে খুঁজলে তীরের চোঙ্গা জুটো এখনো পাওয়া যাবে। সেই চোঙ্গার বাছা বাছা তীর জমানো থাকতো। একবার তীর দিয়ে একটা বাঘ গেঁথে ফেলেছিল। ভাগ্যিস সে তখনও বাঘ কি জিনিস জানতো না। বনবিড়াল ভেবে নিশান করে তীর ছেড়ে দিয়েছে, আর অমনি কি ডাক। ভয় পেয়ে পড়িমারি করে কি রকম দৌড়েছিল সে ঘটনাটা সে বলে, এবং বলার সময় দৌড়ের বর্ণনাটা প্রধান হয়ে উঠতে থাকে। বুড়ো মানুষের গুনগুন ধীর স্বরের একঘেয়েমিতে বিরক্ত লাগে বাচ্চাদের। সুখদাস অস্থির হয়ে ডাকে, দাদা, বাঘটার কি হইল? ওহ হ্যাঁ, বাঘটা। কপিল দাসকে একটু ভেবে নিতে হয়। তীর খেয়ে বিকট চিৎকার করে উঠবার পর বাঘটার যে কি হয়েছিল কোনোভাবেই মনে পড়তে চায় না। তখন গল্পটা সে বানাতে আরম্ভ করে। তার বর্ণনায় তখন কৌতুক আসে। বাঘের লেজ ধরে টানতে টানতে নিয়ে আসবার ব্যাপারটা সে রঙ্গ চড়িয়ে বলতে চায়, কিন্তু বাঘটা টেনে নিয়ে আসবার সময় কি রকম কষ্ট হচ্ছিল সে কথাটাই ঘুরিয়ে ফিরিয়ে বলতে থাকে সে। শীতের রাত। ততক্ষণে সবারই ঘরে গিয়ে শোবার কথা, কিন্তু কেউ শুতে যাচ্ছে না। সেটা সে লক্ষ্য করে। দেখে ইতিমধ্যেই মহিন্দর, দীনদাস এবং তাদের সঙ্গে সঙ্গে আরও কয়েকজন উঠোনে এসে দাঁড়িয়েছে। বোঝা যাচ্ছে কোনো সলা পরামর্শ হচ্ছে, কিন্তু বিষয়টা সে কি কিছুই অনুমান করা যাচ্ছে না। ও হ্যাঁ, বাঘটার যেন কি হয়েছিল। কপিল দাস কিশোর দুটির মুখের দিকে তাকিয়ে আবার লেজ ধরে টানবার প্রসঙ্গে ফিরে আসে। এরকম যখন টেনে আনছিল তখনও কিন্তু বাঘটা বেঁচে ছিল। হ্যাঁ, ঘা খাওয়া বাঘ কিন্তু ভয়ঙ্কর জিনিস, এ পর্যন্ত বলে থামতে হয়। ঘা খাওয়া বাঘের ভয়ঙ্করতা কিভাবে বোঝাবে সেজন্য তাকে ভাবতে হয়। আর এই সময় মহিনদের কাছে একটা লোককে আসতে দেখে সে গল্পের কথা ভুলে যায়। উঠে গিয়ে দাঁড়ায় মহিনদের আর দীনদাসের কাছে। নিজের ছেলে মহিন্দর বিরক্ত হয়ে বলে, তুই এখন যা তো বাবা। মহিন্দর কিন্তু কপিল দাসের ছেলে। নিজের ছেলে মহিন্দর বিরক্ত হয়ে বলে, তুই এখন যা তো বাবা, বুড়া মানুষ, তুই ইসবের কি বুঝিস। এখানে কিন্তু মহিন্দর তার বাবাকে কথাটা বলে। কপিল দাস বুড়ো এবার সত্যিই দমে যায়। নিজের জন্ম দেওয়া ছেলে যদি এরকম করে বলে তো সে কি করবে? তাকে পিছিয়ে আসতে হয়। মোড়ল, তুই তো বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না। কথাটা ঘুরিয়ে ফিরিয়ে কেউ যেন তার কানের কাছে বারবার বলতে থাকে। সে কিছু করতেই পারে না। তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই তার। ততক্ষণে জায়গাটা বেশ একটুখানি সমাবেশের মতো হয়ে উঠেছে। দেখে দীনদাস হাত নেড়ে নেড়ে কি বলে চলেছে। তারপর আবার মহিন্দর আরম্ভ করল। তার কথা শেষ হতে না হতেই ওদিক থেকে আবার ভয়ামাজি আরম্ভ করল। ভারী ধীর নেওয়ানো স্বর, শান্তভাবে পরামর্শ হচ্ছে যেন। রাগ নেই, জ্বালা নেই, কারো দু চোখে ধক ধক করে জ্বলে উঠছে না, কেউ চিৎকার করে গালাগাল দিচ্ছে না। কপিল দাসের ভারী অবাক লাগে গোটা ব্যাপারটা দেখে। অবাক লাগে, কিন্তু কিছু বলে না সে, বরং নিজেকে সরিয়ে আনে।
কয়েক পা পিছিয়ে আসে সে, কিন্তু এই কয়েক পা সরে আসতে অনেকটা সময় লেগে যায় তার। কানের কাছে তখনও সে শুনছে, তুই বুড়া মানুষ, হে মোড়ল, তোর কিছু করার নাই। যেখান থেকে উঠে এসেছিল সেখানে সে ফিরে যায়। শুধু যথাস্থানেই ফিরে যাওয়া, শুধুই মেনে নেওয়া তার কেবলই মনে হতে থাকে। বাচ্চারা লোক সমাগম দেখে সম্ভবত উঠে এসেছে বিছানা ছেড়ে। মেয়ে বউরা এখানে সেখানে ইতস্তত দাঁড়িয়ে। বাচ্চারা একত্র হলে যা হয়, ততক্ষণে খুনছুটি, দপাদপি এবং হাসাহাসি এইসব আরম্ভ হয়ে গিয়েছে। পাথরের উপর ঘষে ঘষে তীর শান দেওয়া তখনও হচ্ছে। মহিন্দরের ছেলে ডাকলো, দাদা। তারপর বাঘটার কি হইল? ও সেই গল্প? কপিল দাসের মনে পড়ে একটু আগে শিকারের গল্প বলতে বলতে সে উঠে গিয়েছে। তখন আগুনের আলো কিশোরের মুখের উপর চকাচ্ছে। কে একজন কঞ্চি দিয়ে আগুনটা আর একটুখানি উস্কে দিল। আর এই ঘটনার কারণেই কিনা কে জানে কপিল দাস গল্পটা আবার আরম্ভ করে দিল। হ্যাঁ, বাঘটার লেজ ধরে টানতে টানতে আসছিল সে। ভারী ওজন হয় বাঘের। আর বাঘটা ওদিকে তখনও কিন্তু মরেনি। না, বাঘটা মনে হয় মরেই গিয়েছিল। হঠাৎ তার মনে পড়ে কপিল দাস সৎ হয়ে উঠতে চায় বাচ্চাদের কাছে, গল্প বানানো বাদ দেয়। তার স্পষ্ট মনে পড়ে তখন বাঘটার গায়ে বিকট গন্ধ ছিল। তীরটা ঠিক বুকের মাঝখান দিয়ে গেঁথেছিল, একেবারেই এদিক থেকে ওদিকে বেরিয়ে গিয়েছিল। রক্ত তখনও বেরোচ্ছিল গলগল করে। আর ওই সময় বিকেল বেলায় প্রাণনগরের জঙ্গলের ধারে একটা লোকও ছিল না চারদিকে কোথাও। সে চিৎকার করে বাবাকে ডাকছিল, বন্ধুদের ডাকছিল। আর ঠিক তখন হঠাৎ তার পাশের ঝোপ থেকে কি একটা জানোয়ার লাফ দিয়ে বেরিয়ে বাঁয়ে ছুটতে শুরু করে দিল। এই জানোয়ারটা দেখেই সে এ পর্যন্ত বলে সে থামে। নিজের দুর্বলতা প্রকাশ হয়ে যাবে বলে ইতস্তত করে। আহা, কেমন করে বলবে যে শিয়াল দেখে সে ভয়ানক ভয় পেয়ে পালিয়েছিল। তারপর বাচ্চারা সমস্বরে জিজ্ঞাসা করলে সে হঠাৎ হেসে ওঠে। কপিল দাস তখন নিজের আলাদা অস্তিত্ব আর অনুভব করতে পারে না। তীর শান দেওয়ার সময় কি রকম করে পাথরের ওপর ঘষতে হয় তা দেখায়। একজনের হাত থেকে বাঁশিটা টেনে নিয়ে ফু দিয়ে একটা হুবহু পুরনো সুর বাজায়। আহ, কি বাজালো দাদা! প্রশ্ন হলে সে ভাঙ্গা ভাঙ্গা গলায় গান গায়। ফকির বুলে ঢুলুক বাজে, ভালুক নাচে ঝাম, হাইয়ারে হালমাল কই গেলু রে। গানটি শুনে বাচ্চারাও গাইতে শুরু করে দেয়। বুড়ো ভীমরতি হয়েছে ভেবে মেয়েরা কেউ কেউ মনোযোগ দেয় বাচ্চাদের জটলার দিকে। বুড়া যেখানে সভা বসিয়েছে সেখান থেকে কে একজন চিৎকার করে গোলমাল বন্ধ করতে বলে, কিন্তু বাচ্চাদের থামাবে কে? মহিন্দরের ছেলে ধনুকের জন্য বাঁশের ছিলা তৈরিতে ব্যস্ত ছিল। কপিল দাস তার হাত থেকে কেড়ে নিল ধনুকটা, বলল, দেখ কেমন করে ছিলা পড়াতে হয় ধনুকে। বাচ্চারা তখন ঘিরে দাঁড়ায় বুড়োর চারদিকে। কপিল দাস হাঁটু ভেঙে ধনুকের এক মাথা ধরে ঝুলে পড়া ধনুকটা নোয়ায়। তারপর বা হাতে ছিলার ফাঁসটা ধনুকের মাথায় টানাতে চায়, কিন্তু প্রথমবারেই পারে না। ডান হাতটা তার ভীষণভাবে কাঁপতে থাকে। বাচ্চারা বুড়োর কাণ্ড দেখে সম্মস্বরে বলে, পারবই না দাদা, তুই পারবই না। কিন্তু সে পারে। এই কাপা কাপা হাতে সে ছিলা পরিয়ে দেয় ধনুকে। তারপর উঠে দাঁড়িয়ে ছিলা টেনে ধনুকের একটা টাঙ্গর তোলে। ভারী সুন্দর টান টান আওয়াজ হয় তাতে। এরপর বুড়ো থামে না। একটা সানানো তীর নেয় হাতে এবং তীরটা ধনুকের ছিলায় বসিয়ে তাক করে। সামনের দিকে একবার ডাইনে, একবার বাঁয়ে। বুড়ো ভয় দেখিয়ে মস্করা করে যেন। বাচ্চারা তাতেই হৈ হৈ করে ওঠে। আর ওই রকম হৈ হৈ শুনতেই কপিল দাস তীরটা দু আঙ্গুলের ফাঁকে চেপে ছিলা ধরে টানে। টেনে ধনুকের নিশান করে অন্ধকারের দিকে। মহিন্দরের ছেলে বলে ওঠে, দাদা তীরটা ছুটে যাবে, দাদা মোর তীরটা ছুটে যাবে। কিন্তু কপিল দাস নাতির মিনতি শুনতে পায় কিনা বোঝা যায় না। সে সত্য সত্য তীরটা ছেড়ে দেয় আর বাতাস কাটা শব্দ করে তীরটা অন্ধকারের দিকে ছুটে যায়। চারদিকে মানুষের বসত। মেয়েরা বুড়োর কাণ্ড লক্ষ্য করে হ্যাঁ হ্যাঁ করে ওঠে। সবার মানুষের মধ্যে থেকেও কয়েকজন এগিয়ে আসে। কিন্তু ততক্ষণে বুড়ো কপিল দাস আর একটা তীর হাতে তুলে নিয়েছিল।
সবাই যখন নিষেধ করছে তখন সে দ্বিতীয় তীরটাও নিশান করে ছুড়ে দিয়েছে। এবং এই কাণ্ড ঘটে যাওয়ার ব্যাপারটা আর ছেলে মানুষই তামাশার পর্যায়ে থাকে না। দূর থেকে মহিন্দর চিৎকার করে ওঠে, বিন্নি গালাগাল করতে আরম্ভ করে। কিন্তু বুড়ো তখনও হাসছে কেমন দেখো, যেন সে কিশোরকালে ফিরে গিয়েছে। জীবনের প্রথম নিশানা ভেদ করার যে খুশি, সেই খুশি পেয়ে বসেছে তাকে। সে শান দেওয়া আরও একখানা তীর হাতে তুলে নিয়েছে তখন। ওদিকে পেছন থেকে দীনদাস চিৎকার করে বলছে, ধর বুড়োটাকে, ধের কাড়েলে ধনুকখানা। সেই চিৎকার বুড়োর কানে পৌঁছায় না। কেউ পেছনে তাকে ধরতে আসে কিনা সেদিকে ভ্রক্ষেপ না করে কপিল দাস বুড়ো দুহাতের ভিতর ধনুক নিয়ে সামনের অন্ধকারের দিকে চলতে থাকে। ভীমুর মানুষজনের চোখের সামনে দিয়েই সে অনায়াসে অন্ধকারে গাছপালা কৈশোর এবং আদিম উল্লাসের মধ্যে চলে যায়। আর সেখান থেকেই সে তার তৃতীয় তীরটা ঠিক নিশানায় ছুড়বার জন্য তৈরি হতে থাকে। এখানে শব্দার্থগুলো তোমরা একটু দেখবে, তাও আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। টাঙ্গন, এই গল্পে ঠাকুরগাঁও শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীকে বোঝানো হয়েছে। এরপর এখানে আরও কিছু আছে, এগুলো তোমরা একটু পড়ে নিবে। এরপর হলো যে অদিয়ার অত বর্গাদার, মানে যারা এই কি করে জমি বর্গা দেয় বা মালিকানাধীন জমি দিয়ে থাকে। এরপর হলো জোতদার, ব্রিটিশ শাসন আমলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথম সূত্রপাত ধরে কৃষকদের জমির মালিকানা চলে যায় জমিদারদের হাতে। এই সময় জমিদার ও কৃষকদের মধ্যে এক মধ্যস্থভোগী জোতদার শ্রেণীর উদ্ভব ঘটে। এরা জমিদারের কাছ থেকে জমি পাওনি বা ইজারা নিত। এরাই জমির চাষ, তদারকি এবং খাজনা আদায়ের কাজ করত। ফলে উৎপাদনের সম্পূর্ণ খরচ কৃষক বহন করলেও ফসল অর্ধেক চলে যেত জোতদারদের হাতে।